সন্ধি শব্দের অর্থ মিলন, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলে সন্ধি। আমরা দেখি সমাস শব্দের অর্থ মিলন। সমাস শব্দের অর্থ মিলন, তো সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য কোথায়? সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য হচ্ছে, সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে পদের সাথে পদের মিলন। আপনার চাকরি পরীক্ষায় সন্ধি থেকে 3 ধরনের প্রশ্ন আসবে, খুব ঠান্ডা মাথায় আপনাকে একটু বুঝতে হবে। সন্ধি শব্দের অর্থ মিলন, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি 2 প্রকার, একটা স্বর সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। আর সংস্কৃত শব্দের সন্ধি 3 প্রকার, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। আমাদের চাকরি পরীক্ষায় বাংলা সন্ধি থেকে কোনো প্রশ্নই আসে না, তাহলে আসে কোথা থেকে? সংস্কৃত সন্ধি থেকে প্রশ্ন আসে। এই সংস্কৃত সন্ধিটা আপনাকে মুখস্থ করতে হবে, বুঝতে হবে। আমরা সন্ধি পড়ি, আমরা শতকরা 99% ছেলে মেয়ে, শতকরা 99% শিক্ষার্থী সন্ধি পড়ি মুখস্থ। বুঝলে বুঝে, না বুঝলে নাই, খালি মুখস্থ করে। আর পরীক্ষার হলে কমন না পড়লে শেষ, খাইছি ধরা। কমন না পড়লে শেষ। পড়ুন, একজনে বলুন, পরিতোষ প্রথম নিয়মটা বলুন, কি লিখা আছে? অকার কিংবা আকারের পরে অকার অকার কিংবা কিংবা আকার আকারের থাকলে পর উভয় মিলে আকার আকার হয়। বলুন। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। হ্যাঁ, আকার পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। পরবর্তী, পূর্ববর্তী স্যার। পূর্ববর্তী এটা দরকার নাই, এর আগের থেকে বলুন। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। আবার বলুন, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হয়? আকার হয়। আকার হয়। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এতটুকু মাথায় ঢোকাবেন, আর কোনো কিছু দরকার নেই। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। হ্যাঁ, আব্দুল সালাম শব্দ করবেন না। আচ্ছা, এখন আসুন, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হয়? আকার হয়। আকার হয়। এতটুকু মাথায় ঢোকান। এটা যদি মাথায় ঢোকাতে পারেন তাহলে শেষ, আর কোনো কিছু দরকার নেই। দেখুন, আমরা যখন অঙ্ক করি, অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হয়? আমাকে সূত্র মেনটেন করতে হয়। সূত্র মেনটেন করা ছাড়া কখনোই আমরা অঙ্ক ভালো করে করতে পারবো না। আমরা কখনোই সূত্র মেনটেন করা ছাড়া অঙ্ক করতে পারি না। তাহলে দেখুন, আমি একটা সূত্র লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হয়? a plus b এই into a সূত্র কি? minus b. এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি। মাইনাস বি। এখন এ আর এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। কিন্তু আমি যদি ঘাটতারামি করে বলি না, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি কোনো কালে প্রমাণ করা সম্ভব? না এ স্যার, প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কখনো হবে? না স্যার, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সম্ভব? না স্যার, সম্ভব না। তেমনি সন্ধিও কখনো সূত্রের বাইরে যায় না। সূত্রের বাইরে যে 2-4টা শব্দ যায় তাদেরকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ মানে কি? যেটা কোনো নিয়ম মানে না। যে সন্ধি নিয়ম মানে না তাকে বলে নিপাতনে সিদ্ধ। যে সন্ধি নিয়ম মানে না, যে সন্ধি নিয়ম মানে না তাকে কি বলে আমরা? নিপাতনে সিদ্ধ। মানে এখন আসুন, এখন আসুন, আমাদের সন্ধির ক্ষেত্রেও সেম কিছু সূত্র আছে। সন্ধির 1 নম্বর সূত্রটা আবার বলুন। স্যার অকার অথবা আকার যোগ অকার অথবা আকার সমান আকার। আচ্ছা, এই শব্দটার বিচ্ছেদটা বলুন। কি লিখছি? বিদ্যালয়, বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কি? বিদ্যালয়। বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কি? m plus নবান্ন এর সন্ধি বিচ্ছেদ কি? নবজ plus যথার্থ, যথার্থ এর সন্ধি বিচ্ছেদ কি? যথা plus অর্থ। কি কিউট বিদ্যা, সবাই উত্তর দিয়ে দিয়ে দিছেন। কারণ ক্লাস 5-এ পড়েছিলেন বিদ্যা যোগালয় সমান সমান বিদ্যালয়। হ্যাঁ, এই যে মুখস্থ হয়েছে বাচ্চাকালের পড়া, আর তো মাথা থেকে বের হয় না। সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে এই প্রশ্ন তো কমন পড়ে না। পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে, পরীক্ষার প্রশ্নগুলো অনেক কঠিন থাকে, তখনই তো আমাদের সমস্যায় পড়ে যাই। তাই আমি আসলে কি করব? এখন আজকের পর থেকে আপনার কোনো একটা সন্দেহ সমস্যা হবে না যদি একটু বুঝে পড়েন। আচ্ছা, যদি একটু বুঝে পড়েন, আপনার আজকের পর থেকে কখনোই কোনো কিছু নিয়ে সমস্যা হবে না। একটু জাস্ট বোঝার চেষ্টা করুন। যে কিউট বিদ্যা বলেছেন, এই কিউট বিদ্যায় কাজ হবে না। সন্ধি শব্দের অর্থ মিলন, সন্নিহিত দুটা ধ্বনির মিলনকে সন্ধি বলে, সব ঠিক। দুইটা স্বাধীন শব্দ ছিল, আলাদা আলাদা, এটাকে আপনি জোড়া লাগিয়েছেন, এটা হচ্ছে সন্ধি। এখন আপনি যখন বিচ্ছেদ করবেন, দুই পাশের দুটো অর্থপূর্ণ শব্দ বোঝাতে হবে, অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। জাস্ট 5 মিনিটস ভালো করে বুঝেন, সরাসন্ধি সব বুঝবেন। এই 4টা নিয়ম যদি বুঝেন, সব সরাসন্ধি বুঝবেন। এই 4টা বুঝেন নাই, মুখস্থ করবেন, সব মুখস্থ করতে হবে। আপনি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই 4টা শব্দের মাঝখানে স্বরধ্বনি কি আছে? আকার আছে। বলুন, স্বরধ্বনি কি আছে শব্দের মাঝখানে? আকার আছে। বলুন, স্বরধ্বনি কি আছে? আকার। উঠাই দেন। তাহলে এক পাশে থেকে বিদ দ, আরেক পাশে কি থাকে? লয়। লয়।
হিমালয়, হিমালয় এক পাশে থাকে হিম, আরেক পাশে কি থাকে? এক পাশে থাকে হিম, আরেক পাশে কি থাকে? লয়। লয়। নবান্ন এক পাশে কি থাকে? নব, আরেক পাশে কি থাকে? এই অন্য হয় নাই, অন্য কই পাইছেন? নয়। হ্যাঁ, মুখস্থ বিদ্যা আগে তো মুখস্থ কার সাউন্ড করেছিলাম, হচ্ছে স্যার? বলে দেই। জি না, এটা মুখস্থ করা যাবে না। যথার্থ মূল শব্দটা হচ্ছে যথ, যথ। তারপরে হচ্ছে কি? বাইরে তৈরিফ, অর্থ হয় নাই এখনো। কারে উঠাইছেন? আকারকে। বলুন কাকে উঠাইছেন? আকারকে স্যার। আকারের সূত্রে যান। আকারের সূত্রটা কি বলে দেখুন, প্লাসের আগে বিচ্ছেদের আগে অ বা আ বসাবেন, বিচ্ছেদের পরে অ বা আ বসাবেন। প্লাসের আগে অ বা আ, প্লাসের পরে অ বা আ, প্লাসের আগে অ বা আ, প্লাসের পরে অ বা আ, প্লাসের আগে অ বা আ। সাউন্ড হচ্ছে? যার এখানে সাউন্ড হয় বাকিরা একটু মেনশন করবেন আমাকে কমেন্টে যে ওনার এখানে সাউন্ড হয়। আমি সাথে সাথে ওনাকে স্যার আমাদের ওনার সাউন্ড এখানে বন্ধ sound করে আছে। দেবো। আপনার এখানে 362 জন, একটা বিষয় মাথায় রাখতে হবে। 362 জন, কারণ এখানে সাউন্ড হলে সুহানার এখানে সাউন্ড হয়, সাউন্ড করা যাবে না। বারবার বলছি সাউন্ড করা যাবে না, সাউন্ড করা যাবে না। সাউন্ড কার এখান থেকে হচ্ছে এটা আমাকে মেনশন করবেন প্রয়োজনে কমেন্টে। আমার কাজ কি? শুধু আকারকে উঠাই দিচ্ছি। আকারকে উঠাই দিলে যা আছে দুই পাশে আমি তাই লিখে রাখছি। আকারকে উঠাই দিলে দুই পাশে যা আছে তাই রাখছি। আকারকে উঠাই দিলে দুই পাশে যা যা ছিল তাই রেখেছি। আকারকে উঠাই দেওয়ার পর দুই পাশে যা ছিল তাই রেখেছি। একটু সিরিয়াস হতে হবে, একটু সিরিয়াস হতে হবে আপনাদেরকে। এতজনটা মিউট রাখবো না, তাহলে দুইজনকে রাখবো, অনলি 2%। কোথায় জানি স্যার ডাবল সাউন্ড হচ্ছে, কার কাছ থেকে হয়তো বা আসতেছে। একটু সিরিয়াস হতে হবে প্লিজ। আমি একজনকে রাখবো প্রয়োজনে, দরকারই নাই আমি একাই বুঝাতে পারি এরকম না যে আপনারা আমাকে হেল্প করছেন আমি আপনারাই বুঝাচ্ছেন, এরকম না। আপনাদেরকে রাখার উদ্দেশ্য আপনাদের পক্ষ থেকে কেউ যেন কথা বলুন, ক্লাসটা অনলাইন না থাকুক, যেন অফলাইনের কিছুটা ফিলিংস পান। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখন আসুন, তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, আকারকে উঠাই দিয়েছেন, এখন আকারের সূত্রে যাবেন। যেহেতু আপনি আকারকে উঠাইছেন, আকারের সূত্রে যাবেন। আকারের সূত্র কি? বিচ্ছেদের আগে অ বা আ যে কোনো একটা বসালেই হবে। শর্ত আছে, অর্থ কোনটা দিয়ে মিলে? বিদ অ নাকি বিদ্যা আ, কোনটা দিলে অর্থ মিলে? স্যার অ বা আ দুইটাই দিতে পারবেন। অ দিলাম, অলয়ের কোনো অর্থ আছে? নাই, না স্যার। তাহলে আলয় দিতে হবে। মূল শব্দটা হচ্ছে হিম অ, হিম অ। এরপরে অ আ কোনটা দিলে অর্থ মিলে? আ, হিমযুগ আলয় হিমালয়, হিমযুগ আলয় হিমালয়, হিমযুগ আলয় হিমালয়। নবান্ন অ আ কোনটা দিলে অর্থ মিলে? নব অ, এমনি আছে, অ থাকলে দিতে হয় না। প্রথম ক্লাসে পড়িয়েছিলাম 6টা বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার আছে 10টি, একটি বর্ণের কার নাই, সেটার নাম হচ্ছে অ। অকে বলা হয় লিন বর্ণ। বর্ণ জি অ স্যার। অ, নব অ, ওটু আছে, নব অ, নব অ। অ থাকলে এখানে কি আছে? একটা অর্থ আছে, নব মানে নতুন। এরপরে অ আ কোনটা দিলে অর্থ মিলে? অন্য অন্ন মানে খাবার, নব মানে নতুন, নতুন খাবারের উৎসবকে বলে নবান্ন। অ আ যথা একটা অব্যয়, এরপরে অ দিলে অর্থ মিলে অর্থ। যথা মানে ঠিক, অর্থ মানে অর্থ, যথার্থ অর্থ ঠিক অর্থ। নতুন খাবারের উৎসবকে বলে কি? নবান্ন। হিমালয়, হিমের আলয়, আলয় মানে ঘর, খুব ভালো করে বুঝুন। আলয় মানে ঘর, এর আগে হিম বসাইলে হিমালয়, বিদ্যা বসাইলে বিদ্যালয়, পতিতা বসাইলে পতিতালয়, দেব বসাইলে দেবালয়। আলয় স্বাধীন শব্দ, আলয় স্বাধীন শব্দ। এর সাথে আপনি যাকে বসাবেন, এর সাথে আপনি যাকে বসাবেন তাকে নিয়ে এসে শব্দ গঠন করবে, যাকে বসাবেন তাকে নিয়ে এসে শব্দ গঠন করবে। এটা হচ্ছে মূল বিষয়। এই 4টা শব্দ বুঝতে পেরেছেন কিনা? আমাকে প্রথমে বুঝাবেন হচ্ছে আসাদ, স্যার এই 4টা জি শব্দ স্যার। আমাকে প্রথমে বুঝাবেন। স্যার অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে আকার হয়। এখানে হচ্ছে বিদ্যা, বিদ্যালয়। আমরা আকারকে যদি ভাঙে তাহলে আমরা দুইটা শব্দ পাই দুই দিকে, একটা বিদ্য আর অন্যদিকে লয়। এখানে হচ্ছে বিদ্য আর ওদিকে আর অপর পাশে হচ্ছে লয়। এখানে আমরা প্রথম অনুযায়ী পাই অকার কিংবা আকার, অর্থাৎ এখানে বিদ্য, বিদ্য শব্দের কোনো আমরা অর্থ পাচ্ছি না, তাই এখানে আমরা বিদ্যা, বিদ্যা দিলে কি হবে? বিদ্যা দিলে হবে এটা অর্থ জ্ঞান। হলো জ্ঞান। জি স্যার। আর আলয়, অলয় যদি আমরা দিই
অলয় দিলে কিন্তু আমরা কোনো অর্থ পাই না স্যার। আর যদি আলয় দিই, আলয় মানে হচ্ছে ঘর, তাহলে বিদ্যা প্লাস আলয় তাহলে হচ্ছে সমান সমান বিদ্যালয়। মানে জ্ঞানের ঘর। জি স্যার। তারপরে যান, পরেরটা বুঝান। তারপরে হচ্ছে স্যার হিমালয়, আমরা সূত্র অনুযায়ী পাই অকার কিংবা আকার। এখানে অকার না যদি না 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 না, প্রথমে আপনি কি আছেন, কারে উঠাবেন? আকার উঠাবো স্যার। আকারকে উঠাইছেন দেখেন, হয় আপনি আকারের সূত্রে যাবেন। প্রথমে যান, আকারে যান। স্যার আকারকে উঠাইছি স্যার। হ্যাঁ, আকারকে উঠার পরে আমরা দুইটা শব্দ পেয়েছি স্যার, একটা হিম প্লাস লয় পেয়েছি স্যার। এখানে হিম অর্থ আমরা ঠান্ডা পাই স্যার। আর আর লয়ের কোনো অর্থ নাই, এর আগে অ বা আ বসাতে হবে, কোনটা দিলে অর্থ মিলে? সারিয়া দিলে আলো। আদিল, আলয়। আ দিলে অর্থ মিলে, আ দিলে অর্থ মিলে, আলোয়। আর নবান্ন স্যার, নবান্ন, নবান্ন আমরা আকার ভাঙবো। নবা এ প্রথমে পাবো আমরা নব, তারপরে পাবো ন ন মানে দন্ত নয় ন ফলা। এখানে নব অর্থ নতুন। আর অন্ন, এখানে ওয়াকার কিংবা আকারের সূত্র দিলে অন ওয়া সারে ওয়া পাবো স্যার। তাহলে সারে ওয়া যদি আমরা যুক্ত করি তাহলে অন্ন, অন্ন মানে খাবার, নতুন খাবার যেটা সেটাই স্যার নবান্ন। গুড, যথার্থ। তারপরে যথার্থ, আমরা আকারকে ভাঙবো। আকারকে ভাঙলে আমরা দুই দিকে শব্দ পাই। প্রথমে পাবো যথ, যথ, আর তারপরে পাবো থয় রেফ। জি তারপরে ওয়াকার কিংবা আকারের সূত্র দিলে প্রথমে যথা, যথ অর্থ কোনো পাই না স্যার। যথর সাথে যদি আমরা আকার দিই তাহলে যথা পাই। আর জি যথা ঠিক। তারপরে স্যার শুধু থয় রেফের কোনো অর্থ হয় না, তাই এখানে সারে অ যদি দিই তাহলে অর্থ, এটার একটা অর্থ পাই স্যার, সেজন্য এটা হচ্ছে যথার্থ। যথার্থ। গুড। রূপক, সময় 1 মিনিট, দ্রুত এই 4টা উদাহরণ বোঝাবেন। এই 4টাতেই সময় নিচ্ছি, বাকিগুলোতে দৌড়ে আগাবো। এই 4টাতেই সময় নিচ্ছি। রূপক, সময় আপনার 1 মিনিট। অকার প্লাস আ হয় তাহলে সব মিলে হয় আকার। এখানে আছে বিদ্যালয়। আমরা প্রথমে আমাদের কাজ হলো আকার তুলে দিতে হবে। তাহলে দিলে দুইটা শব্দ পাবো, একটা বিদ্যা, বিদ্য আর একটা লয়। এখন আমরা এই আমাদের সূত্র আছে ওয়াকার কিংবা আকারের পর যদি ওয়াকার কিংবা আকার হয়, উভয় মিলে আকার হয়, সেই সূত্র আমরা প্রয়োগ করব। এখন আমাদের এখানে আছে বিদ্য, তাহলে বিদ্য যদি আমরা এখানে আমাদের সূত্র আনতে হবে ওয়াকার কিংবা আকার, তাহলে আমরা যদি আনি বিদ্যা, বিদ্যা অর্থ আমাদের জ্ঞান ভান্ডার। আর এখানে আছে লয়, এখন আমাদের এখানে আনতে হবে ওয়াকার কিংবা আকার। এখন আমরা যদি এখানে ও আনি তাহলে আমাদের অলয় বলে কোনো অর্থ হয় না, এখানে তাই আমাদের আকার আনতে হবে। তাহলে হলো বিদ্যা প্লাস আলয় সমান সমান বিদ্যালয়। গুড। তারপর হচ্ছে হিমালয়। এখন আমরা এই হিমকে আমাদের প্রথম কাজ আমাদের আকার তুলতে হবে। তাহলে আকার তুললে প্রথম হবে হিম প্লাস লয়। তাহলে আমাদের কাজ সূত্র অনুযায়ী আকার আনতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম হিমা, হিমা কোনো অর্থ হয় না, তাই হিম প্লাস এখানে আছে লয়। তাহলে আমাদের আনতে হবে ওয়া কিংবা আ, কিন্তু আমাদের এখানে আলয় অলয় হয় না, তাই আনতে হবে আলয়। আকার আনলে হবে আলয়, হিম প্লাস আলয়। তারপর আছে নবান্ন। নবান্নকে আমরা ভাঙলে দুইটা শব্দ, প্রথমে আমাদের কাজ আকার তুলতে হবে। তাহলে এখানে আমাদের আনতে হবে নব, দুইটা অর্থ পাইছি নব প্লাস দন্ত নয় নয়। তাহলে আমাদের কাজ এখানে আকার আনতে হবে। তাহলে আকার সূত্র অনুযায়ী এখানে আছে নব, সূত্র অনুযায়ী ওয়া কিংবা আ বসাতে হবে। তাহলে প্রথমে নবা হয় না, তাহলে আকার আনতে হবে নব প্লাস নয় নয়, নয় নয় এখানে সূত্র অনুযায়ী আমাদের ওয়া কিংবা আ বসাতে হবে। তাহলে সূত্র অনুযায়ী আন্ন হয় না, সেক্ষেত্রে অন্ন, অন্ন অর্থ ভাত। তাহলে একসাথে হলো নবান্ন। যথার্থ, সূত্র অনুযায়ী আমাদের আকার তুলে ফেলতে হবে, তুলে ফেললে হবে তাহলে যথ প্লাস থয়রেপ। তাহলে আমাদের সূত্র অনুযায়ী এখানে আকার আনতে হবে, আনলে যথা প্লাস আর্থ হয় না, তাহলে যথা প্লাস অর্থ সমান সমান যথার্থ। গুড। সর্বশেষ পারসন পারুল, প্রথম দুটো উদাহরণ বোঝান। বিদ্যা বাকিরা এই যোগ 4টা বুঝছেন কিনা একটু দয়া করে কমেন্টে জানাবেন। করে বিদ্য যোগ লয় হয়, তাহলে বিদ্য কোনো অর্থ হয় না, এই জন্য বিদ্যা যোগ লয়ও কোনো অর্থ হয় না, এই জন্য ওরাকে ওয়াকার কিংবা আকার, এই জন্য আ দিতে হবে, আলয়, বিদ্যা যোগ আলয়। আর হিম, হিম এবার আকার উঠাই দিলে হিম যোগ লয়, তাহলে হিম, হিম অ, আর যোগ লয় কোনো অর্থ হয় না, এই জন্য আলয়, আনতে হবে। আচ্ছা, এবার পরে নব, বুঝান, নবান্ন, হ্যাঁ বুঝান। নব আকার উঠাই দিলে নয় না হয়, এবার আকার হচ্ছে মানে নব একটা অর্থ হয়, এবার প্লাস নয় না কোনো অর্থ হয় না, এবার ওয়া বা আ আনলে অন্য, নব যোগ অন্য, যথ যোগ থয়রেফ। এবার হচ্ছে মানে আকার, আকার বা ওয়াকার, প্রথমে হচ্ছে আকার আনলে যথা হয়, আর প্লাস থয়রেফ মানে আকার হলে কোনো অর্থ হয় না, এই জন্য ওয়া হলে অর্থ।
যথাযোগ অর্থ। এই চারটা শব্দ দেখুন আমি কি করেছি, আমি আসলে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি যে দুই পাশের দুইটা অর্থ আছে কিনা, দুই পাশের দুইটা অর্থ আছে কিনা, এটা কিন্তু সবগুলো শব্দে বুঝতে হবে, প্রত্যেকটা শব্দের মধ্যে আপনাকে বুঝতে হবে। আমরা যতক্ষণ সন্ধি পড়বো ততক্ষণ যদি অর্থ দুই পাশের দুইটা না মিলাইতে পারেন, সূত্র অনুযায়ী যদি না আসে, তার নাম হচ্ছে নিপাত নিষিদ্ধ, তার নাম হচ্ছে নিপাত নিষিদ্ধ। কেউ যদি এখানে মুখস্থ বিদ্যা কাজে লাগাতে চান, আপনি ভুল করবেন, আপনি ভুল পথে হাঁটবেন। পা থাকলো আপনার মাথায় আর মাথা থাকলো নিচে, বেশিক্ষণ হাঁটা যায় না। আপনি যদি পা উপরের দিকে থাকে আর মাথাটা যদি আমার নিচের দিকে থাকে, আমি বেশিক্ষণ হাঁটতে পারবো না। আমার হাঁটার জন্য আমার পা নিচের দিকেই লাগবে। এই জন্য আপনাকে নিয়ম পড়তে হবে, নিয়ম বুঝতে হবে। সন্ধি যদি নিয়মের ভিতরে না হয়, আয়েশা আক্তার, কিশোরগঞ্জ, স্যার কোনো রিপ্লাই নাই, কি প্রশ্ন করেছেন? আপনার তো 380 জন, আমি সবার রিপ্লাই দিতে পারছি না। আয়েশা আক্তার, কিশোরগঞ্জ, আপনার ক্যামেরা অফ, ক্যামেরা অফ থাকলে আমার এখানে মিউট করার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তীতে আসবো আপনার কাছে। ক্যামেরা অফ থাকলে আমার এখানে মিউট করার কোনো সুযোগ থাকবে না। এক আর কথা, যাদের বিশেষ সমস্যা হবে, আমি দেখুন আপনাদের মধ্যে থেকে দৈবাত ক্রমে কয়েকজনকে সিলেক্ট করেছি, দৈবাত ক্রমে, তার মানে হচ্ছে একবারে র্যান্ডমলি। এরপরেও যদি প্রয়োজন হয় কথা বলবেন, কি মানে বিশেষ কোনো প্রশ্ন থাকলে আপনি জানাবেন। বাংলা কোন পদের সন্ধি হয় না, সময় হোক বলবো, এই মুহূর্তে এই প্রশ্ন না, এটা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরের প্রশ্ন। এখনো তো আমি সন্ধি, স্বরসন্ধি পড়াই নাই, ব্যঞ্জন সন্ধি পড়াই নাই, বিসর্গ সন্ধি পড়াই নাই, নিপাতনের সিদ্ধ পড়াই নাই। এরপরে প্রশ্ন হচ্ছে বাংলা কোন পদে সন্ধি হয় না বা কোন কোন পদে সন্ধি হয়। আপনারা অনেকে অনেক প্রশ্ন করছেন, আমার চোখে একটা প্রশ্ন ফাঁকি দেওয়ার সুযোগ নাই। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। এখন অর্ঘ্য শব্দটা দ্বারা অনেকগুলো অর্থ বোঝাই। দুই, যদি কোনো শব্দের মাঝখানে একার থাকে, আপনি একারকে উঠিয়ে দিবেন। শুভেচ্ছা, এই শব্দের মাঝখানে একটা একার আছে, একারকে উঠাই দেন, তাহলে দুই পাশে কি থাকে? যারা মিউট আছেন কথা বলতে হবে। আপনি এই 380 জনের পক্ষ থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে কথা বলার জন্যই। এই একার কি মূলত ভয়ের আগে না পড়ে? পরে স্যার, ভয়ের আগে না পড়ে? পরে স্যার, আগে না পড়ে? পরে স্যার। আপনি বলছিলেন তো স্যার কারগুলো সবসময় পরে বসে। ধ্বনি পরিবর্তন পড়েছি, আজকে যদি আগে বলেন তাহলে আপনার খবর আছে। হ্যাঁ, এই একার আগে, তাহলে আপনি বানান করবেন একার ববে, বলেন একার ববে। হ্যাঁ, পেপে বানান করবেন একার পপে, একার পপে। একটু পরে শোনা যাবে আপনার আফ্রিকার ভাষা, হ্যাঁ, উগান্ডার ভাষা। কারা কারা উচ্চারণ করেন একার পপে, একার পপে? কারা উচ্চারণ করেন পেপে? নাকি কি বলি পই একার পে, পই একার পে? আগে বলেন প, এরপরে একার। এটা আমি ধ্বনি পরিবর্তনে পড়াইছি, আজকে ভুলে গেছেন যে আগে না পরে। তার মানে একার উঠাই দিলে প্রথমে থাকে শুভ, শুভ, এরপরে কি থাকে চয় ছয় আকার, যথেষ্ট, প্রথমে কি থাকে যথ, এরপরে কি থাকে ষ্ট। কারে উঠাইছেন? একার। সমান সমানের পরে যেটা আছে এটাই সূত্র, এটা মনে রাখবেন, এগুলো সূত্র। একার উঠাইলে প্রথমে শুভ। হবে জি, শুভ। সমান সমানের পরে যেমন আকার আছে, একার আছে, এই কাজ করতে হবে এটাকে নিয়েই। এইগুলোতেই ভাঙবেন। জি, এই সমান সমানের পরে যেটা থাকবে ওইটাই ভাঙার জায়গা, এর বাইরে ভাঙা যাবে না। বুঝছি স্যার এবার। একার উঠাইলে প্রথমে শুভ ও, যথা আ, রস্বই বা দীর্ঘই অর্থের উপর নির্ভর করবে। ইচ্ছা বানানে রস ই, ইষ্ট বানানে রস ই। ইষ্ট মানে পরিমাণ, যথা মানে ঠিক, যথেষ্ট মানে ঠিক পরিমাণ, এনাফ। শুভ মানে ভালো, ইচ্ছা মানে ইচ্ছা। শুভেচ্ছা শব্দের অর্থ হচ্ছে ভালো ইচ্ছা, শুভেচ্ছা শব্দের অর্থ হচ্ছে ভালো ইচ্ছা। ভালো শুভেচ্ছা শব্দের অর্থ কি? ভালো ইচ্ছা। ইচ্ছা। আপনার দুই পাশের দুইটা অর্থ আগে ভালো করে বুঝতে হবে, দুই পাশের দুইটা অর্থ ভালো করে বুঝতে হবে। এরপরে আসুন 3, সূর্যোদয়, এই শব্দের মাঝখানে আমি কোথায় ভাঙবো? আপনার চোখ নজর থাকবে সমান সমানের পরে, সমান সমানের পরে কি কার আছে? ওকার। ওকার কার উঠাই দেন, প্রথমে কি থাকে? সূর্য, এরপরে কি থাকে? দয়। যথোচিত, ওকারকে উঠাই দেন, প্রথমে কি থাকে? যথ, এরপরে কি থাকে? আপনি যদি বিদ্যালয় শব্দের সন্ধিটা বুঝে থাকেন, এইগুলো বুঝতে আপনার সেকেন্ড সময় দরকার, সর্বোচ্চ 5 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় দরকার। যদি আপনি বিদ্যালয় শব্দটা বুঝে থাকেন, বিদ্যালয় শব্দটা যদি আপনি বুঝে থাকেন, বিদ্যালয় শব্দটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার এইগুলো বুঝতে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় দরকার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসুন তাহলে দুই পাশে দুইটা অর্থ এখন বুঝাতে হবে, সূর্য আর দয়। প্রথমে কাজ কি, একজন বসান, কি করবেন? স্যার প্রথমে উ বসাবো স্যার। একজন বলেন, একজন, সবার বললে ঝামেলা হবে। স্যার প্রথমেটা আমার বসানো লাগবে না, পরে উ বসাতে হবে স্যার, উদয়।
তাহলে উকার সাথে রস্যু দ অন্তস্তীয়। গুড। উদয় বানানে রস্যু হবে না দীর্ঘ হবে? স্যার উদয় আয়াস বানানের মিয়া রস্যু, তাকিয়ে আপনার উত্তর দিয়েছে, আপনি খেয়াল করেন নাই। পূজার উপকরণ, পূজার উপকরণ। স্যার উদয় বানানের রস্যু হবে স্যার। জি, ইষ্ট বানানে একজন লিখছেন ইষ্ট বানানে মূর্ধন্য স হবে না দন্তাস হবে? ফেরদৌসি ইসলাম, ফেরদৌসি ইসলাম। আমার মূর্ধন্য স দন্তাস সাথে আমার যাওয়ার সুযোগ ছিল না, আমার সুযোগ ছিল শুধু রসি বা দীর্ঘই বসাবো। যথেষ্ট বানানে আসলে ঘটনা কোথায় সেটা দেখবেন, আসলে ঘটনা কোথায় সেটা দেখবেন। যে আসলে আগে কি ছিল আমি তাই করব, আমার খালি শুধু স্বরধ্বনি বসানোর অধিকার আছে, ব্যঞ্জন ধ্বনিতে আমার হাত দেওয়ার কোনো অধিকার নেই, কারণ উপরে আমরা স্বরসন্ধি পড়তেছি, স্বরসন্ধি পড়তেছি। আমার বাপের বাড়িতে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমার নানার বাড়িতে গিয়ে আমি নাক গলাতে পারবো না। হ্যাঁ, আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে গেছি, এই বাড়িতে গিয়ে আমার নাক গলানোর কিছু নাই। যা সংস্কার করার দরকার সেটা আমার বাড়িতে আমি করতে পারবো না। আপনি আসছেন কি তালিব বর্ষ হবে না মূর্ধন্য স হবে? এটার পড়া গত ক্লাসে পড়িয়েছিলাম। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম বাংলায় যদি 21টা প্রশ্ন আসে, আশা করি 80 থেকে 90% প্রশ্ন এখান থেকে কমন পড়বে। কেমনে কমন পড়বে? আমি কি জ্যোতিষ, আমি কি জাদুকর, নাকি আমি নিজে প্রশ্ন করি? আমি তো কিচ্ছু না। আমি আপনাকে ব্যাকরণ পড়িয়ে দেবো, ওনারা ব্যাকরণ থেকে প্রশ্ন করবে। কোন প্রান্ত থেকে প্রশ্ন করলে এটা আমার দেখার বিষয় না। সন্ধি থেকে একটা প্রশ্ন তো করবে, সেটা স্বর হোক, ব্যঞ্জন হোক, বিসর্গ হোক। আপনার কমন পড়তে হবে, না হলে আপনি পড়েন নাই। আপনার যদি কমন না পড়ে, উত্তরটা যদি আপনি না পারেন, তার মানে আপনি সন্ধি পড়েন নাই, এটা বুঝতে হবে। সূর্যোদয় প্রথমে কি করবেন? অ বা আ দিবেন। সূর্য, অ দিতে হবে না। আচ্ছা স্যার, যথা দেওয়া লাগবে না। আ। উদয় বানানে হচ্ছে রস্য উ, উচিত বানানে হচ্ছে রস্য উ। উদয় মানে জন্ম, জি স্যার। সূর্য মানে সূর্য। সূর্যের যে নতুন জন্ম হয় এটাকে বলে সূর্যোদয়। যথা মানে ঠিক, উচিত মানে উচিত। যথা মানে ঠিক, উচিত মানে উচিত। যথোচিত শব্দের অর্থ হচ্ছে ঠিক, উচিত। এখন আসুন, আশা করি বুঝতে পেরেছেন। রস্যু হবে না দীর্ঘ হবে, অ হবে না আ হবে, তা নির্ভর করবে সম্পূর্ণ অর্থের উপর। অর্থ যেটা দিয়ে সঠিক হয় সেটাই হচ্ছে সঠিক। দেবর্ষি, ভিতরে একটা অর আছে দেখুন। দেবর অর, দেবর অর, ব অ আর রেফ দুইটা মিলে অর। মহর্ষি অর, মহর্ষি অর, মহর্ষি অর। মহর হ অ আর রেফ দুইটা মিলে কি হলো? অর। দুইটা মিলে কি হলো? অর। অরকে উঠাই দেন, প্রথমে থাকে দেব, এরপরে থাকে সি, প্রথমে থাকে মহ, এরপরে থাকে সি। কাজ কি? প্রথমে ও আ, দেব, ঠিক আছে, মহা আ দিছেন, এরপরে কি দেবেন? একটা রি। দেবযুগ ঋষি, যিনি দেবতা তিনি ঋষি, মহান যে ঋষি। হিন্দু ধর্মের দুটা বিখ্যাত টার্ম, মহান যে ঋষি, যিনি দেবতা তিনি ঋষি। যারা হিন্দু ধর্মের ওরা কমেন্টে একটু বলবেন নারদকে মহর্ষি নাকি দেবর্ষি? দেবর্ষি। দেবর্ষি স্যার। আপনি কি হিন্দু ধর্মের? জি স্যার। ও পরিতোষ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে, বাকিদেরটা গ্রহণযোগ্য না। হিন্দু ধর্মের উত্তর ওনারা দিবে, আপনার ইসলাম ধর্মের প্রশ্ন থাকলে আপনি উত্তর দিবেন। এখন আসুন, যিনি দেবতা তিনি ঋষি, দেবর্ষি, মহান যে ঋষি মহর্ষি, দুই পাশে দুটো স্বাধীন শব্দকে আপনি জোড়া লাগিয়ে সন্ধি করেছেন। এরপরে আসুন, এরপরে যাবেন হচ্ছে আর। যদি কোনো শব্দের মাঝখানে আর থাকে, আমরা আর কে উঠাই দিব। দেখুন এই শব্দটার মাঝে আর আছে কিনা? আর আছে? আছে স্যার। আর কোথায় আছে? আর আর র আছে। কোথায় দেন? জি স্যার। জি স্যার। ন, এরপরে থাকে কৃষ্ণ ত, তয়রেফ ত। তৈরেফ না, শীত, এরপরে কি আছে? ত। তৈরেফ কোথায় দিছেন? তৈরেফ কার সাথে উঠাইছেন? রেফকে, আকারের সাথে। আরের সাথে, আ আর র দুটো মিলে আর, দুটো জি মিলে স্যার। কি হলো? জি স্যার। আর। এখন নিয়মে যান, প্রথমে কি দিবেন? অ বা আ। আপ অবা। হ্যাঁ, প্রথমে কি দিবেন? অ বা। তারপরে কৃষ্ণ যোগ ঋত। স্যার কৃষ্ণ হবে, হবে মাঝখানে রি হবে। স্যার প্রথমে ও আকার কিংবা আকার থেকে একটা আসবে, কৃষ্ণ তো হয় না স্যার, তাহলে আনতে হবে আকার। তৃষ্ণা, হ্যাঁ জি স্যার। শীত, ও। শীত। ঠিক আছে। এরপরে একটা রি দিলে হয়ে যাবে, কি হবে? তৃষ্ণা যোগ ঋত। আপনি গিয়ে দেখবেন মধুর বিড়ম্বনা, অপশনে গিয়ে দেখবেন একটা লেখা আছে তৃষ্ণাযুগ আর্ত, তৃষ্ণাযুগ আর্ত। এখানে আসুন, আর্ত গেলে কি আকারে ভাঙবেন, 1 নম্বর নিয়মে ভাঙেন, শুধু আকারকে উঠান। তাহলে প্রথমে কি থাকে? শীত, শীত। তৈরেফ, প্রথমে অ আ শীত, এরপরে অ আ আকারের নিয়মে অ আ, তাহলে কি হলো? শতকরা 99% ছেলে মেয়ে এখানে ভুলটা করেন। স্যার ওই যে ভুল হয় তো স্যার। জি, আর্ত শব্দের অর্থ দরিদ্র, ঋত শব্দের অর্থ কাতর। আসলে যখন আপনার শীত বেশি থাকে
দুই সপ্তাহ আগে যদি আপনাকে বলতাম রাত 2টা থেকে সকাল 5টা পর্যন্ত পুকুরে নেমে বসে থাকবেন, তখন আপনার শীত লাগবে? শীতে কি আপনি দরিদ্র হয়ে যান নাকি কাতর হন? হয়ে যায় স্যার, কাতর হয়ে যাই। কারা কারা আছেন আমি শীতে দরিদ্র হই? সেটা আমি কাতর হয়ে যাই স্যার। পরীক্ষার হলে অনেকেই দরিদ্র হয়, পরীক্ষার হলে অনেকেই আর্ত দিয়ে আসে। হ্যাঁ, শীত যুগ আর বিদ্যা যুগ আলোয় যদি বিদ্যালয় হয়, তাহলে কেন হবে না তৃষ্ণা যুগ আর্ত তৃষ্ণার্ত? কেন হবে না বুঝছেন? এখন যদি এমন কেউ থাকে আর না স্যার আমি দরিদ্রই হই, তাহলে আমারে খবর দিয়েন, আপনার ধন সম্পদ সবগুলো পুকুরের উপরে রাখেন, আর আমি নিয়ে আসবো না। হ্যাঁ, দেখি এবার কারা কারা আছেন যে আমি তৃষ্ণায় দরিদ্র হই, আমি শীতে দরিদ্র হই। আমরা কি দরিদ্র হই নাকি কাতর হই? কাতর। কাতর হই স্যার। এইটা অর্থটা বুঝতে হবে। যদি অর্থ বুঝতে না পারেন হবে না। সন্ধির কাজ হচ্ছে অর্থ বুঝে পড়া। এরপরে আসুন, এরপরে যাবেন ঐকার। যদি কোনো শব্দের মাঝে ঐকার থাকে, আমাদের কাজ কি? ঐকারকে উঠাই দেব। জনৈক, মতৈক্য, জনৈক, মতৈক্য। ঐকারকে উঠাইছেন, ঐকারকে উঠাইলে প্রথমে কি থাকে? জন। তারপরে জন, কি স্যার। থাকে? ক। ক। মতৈক্য, প্রথমে থাকবে মত, তারপরে কি থাকবে? কয়ে জ ফলা। জি স্যার। শুধু ঐকারকে উঠাইছেন, নিয়মে যান। প্রথমে অ আ জন, অ আ মত, জন আছে। মত। তারপরে এ ওই। জনৈক মানে কি? কোন একজন। মতৈক্য শব্দের অর্থ হচ্ছে কি? মত প্লাস মতের ঐক্য, সবাই মিলে একটা মতে আসছেন, আমাকে এবার চাকরি পেতেই হবে, এটা হচ্ছে মতের ঐক্য। জনৈক শব্দের অর্থ হচ্ছে কোনো একজন। জনৈক শব্দের অর্থ হচ্ছে কি? কোনো একজন। এ হবে না ওই হবে, কোনো একজন। এটা নির্ভর করবে সম্পূর্ণ অর্থের উপর। এ হবে না ওই হবে, এটা সম্পূর্ণ নির্ভর করবে কিসের উপর? অর্থের উপর। অর্থের। এ জায়গায় ওই, ওই জায়গায় এ দিলে অর্থ মিলবে না, ভুল হবে। প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অপশনে 4টা করে অপশন দেওয়া থাকবে, একটা সঠিক 3টাই ভুল, একটা সঠিক 3টাই ভুল, একটা সঠিক 3টাই ভুল। আচ্ছা, এখন আসুন, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে অর্থগুলো বোঝা। আমি তো 2টা শব্দের বিচ্ছেদ করে দিয়েছি। এই লাইনে বোর্ড বে দেখবেন আরো 6-7টা শব্দ আছে, এগুলো অর্থ বুঝতে হবে, জি অর্থ বুঝতে হবে। এখন আসুন, এই লাইনের মধ্যে বিচ্ছেদ করা ছাড়া কয়টা শব্দ আছে বোর্ড বই দেখে বলুন, কয়েকটা শব্দ বলুন, আমি বিচ্ছেদ বলে দেই। ঐশী হিতৈষী, হিতৈষী, হিতযোগ ঐশী, অতুলৈশ্বর্য, অতুল যোগ ঐশ্বর্য। কেমনে হবে? অতুল মানে সীমানা নাই, ঐশ্বর্য মানে কি? ধনের। যার ধন সম্পদের কোনো সীমানা নাই, অনেক সম্পদ, তাকে বলে অতুল ঐশ্বর্য। ঐশ্বর্য, মহৈশ্বর্য। মহাযুগ ঐশ্বর্য, সদৈব, সদাযুগ এব, সর্বৈব, সর্বযুগ এব। এই সর্ব শব্দের অর্থ কি? এব শব্দের অর্থ কি? মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করবেন, বাংলা থেকে বাংলা আচ্ছা, ডিকশনারি। আমরা জি, যেটা স্যার। করতাম, ওই বড় ডিকশনারি নিয়ে রিডিং রুমে রেখে দিতাম, যখন পড়তে বসতাম লকার থেকে শুধুমাত্র এটা বের করতাম, বাংলা থেকে বাংলা ডিকশনারি যেটা, বাংলা থেকে বাংলা। এখন তো আপনার সময় নেই হাতে, এখন তো আপনার হাতে সময় নাই যে ডিকশনারি ধরে ধরে পড়বেন। এখন আপনার কাজ হচ্ছে মোবাইলে একটা ডিকশনারি রাখবেন, সেখানে আপনার অর্থ আছে। আপনারা অনেকেই আমার কাছে আজকে কমেন্টে অর্থ জানতে চাচ্ছেন যে এটার অর্থ কি, ওটার অর্থ কি, সেটার অর্থ কি। এই অর্থগুলো আর তখন আমাকে আর জানতে হবে না, তখন আপনি নিজেই মোবাইলে দেখলেই সব উত্তর দিতে পারবেন যে আসলে কোন শব্দের অর্থটা কি, আসলে কোন শব্দের অর্থটা কি। আপনি মোবাইলটা দেখলে তখন এমনি বুঝতে পারবেন, বলতেও পারবেন যে কোনটার অর্থ কি, কোনটার অর্থ কি, এটা এমনি বুঝতে পারবেন। সদৈব, সদা যুগ এব, সদা মানে সর্বদা, এব মানে সময়, কোনটাকে বলা হয় কি? সব সময়। এরপরে আসবেন, এরপরে যাবেন জনৈক, মতৈক্য, এই দুটো আমরা পড়লাম। এখন যাবে ঔকার। ঔকারের নিয়ম কি? যদি কোনো একটা শব্দের মাঝে ঔকার থাকে, ঔকারকে উঠাই দিবেন। পরম ঔষধ, পরম ঔষধ। ঔকার উঠাইলে প্রথমে থাকে পরম, পরম তারপরে তারপরে সৎ। থাকে সদ। প্রথমে সৎ। কি দিবেন? পরম না পরমা? পরম স্যার। পরম, পরম। স্যার তারপরে ঔ, ঔষধ, পরম যোগ ঔষধ, পরম ঔষধ। কিন্তু যদি থাকে বন ঔষধি, বন ঔষধি, ঔকারকে উঠান, প্রথমে থাকে বন, বন। তারপরে থাকে সধি, বন, বন, অ দিলেই সঠিক। বন, তারপরে ঔ, উ দিবেন, বন যোগ ঔষধি, বন যোগ ঔষধি। ঔষধ শব্দের অর্থ একটা গাছের রস, এটার সাথে অন্য কোনো কিছু মিক্স করে খাবার উপযুক্ত করে সংরক্ষণ করে রাখাকে বলে ঔষধ। ঔষধ অর্থ কি? ঔষধ অর্থ কি এটা মনে রাখবেন। কৌশল, যদি দেখেন শব্দের শেষে রসইকার আছে,
তাহলে সেখানে হবে উ। রস্যইকার নাই, তাহলে হবে ও। এটা অর্থটা বুঝবেন, কৌশল মনে থাকে না, কৌশল মনে থাকে না। এরপরে আসুন অতীত। অতীত কি আছে স্বরধ্বনি? চালাকি অর্থ। শিখুন। হ্যাঁ, এই শব্দের মাঝখানে দীর্ঘই আছে না? স্যার উঠাই দেন। প্রথমে থেকে অত, ত, অত, ত, প্রথমে থেকে পর, তারপরে কি থাকে খা, কারে উঠাইছেন দীর্ঘই। প্রথমে রস্যই দীর্ঘই, অতি উপসর্গ বানানে রস্যইকার, পরি উপসর্গ বানানে রস্যইকার। তারপরে আবার রস্যই বা দীর্ঘই, ইত বানানে রস্য ই, ইক্ষা বানানে দীর্ঘ ই, পরিযুক ইক্ষা, পরীক্ষা, পরি মানে উত্তম। পরি উপসর্গের নিজস্ব অর্থ বাচকতা নেই, আগামী ক্লাসে পড়বো। অর্থের দ্রুতকতা আছে। পরি মানে উত্তম, ইক্ষা মানে যাচাই করা। পরীক্ষা অর্থ কি তাহলে? পরীক্ষা। এই দুইটা অর্থ বলে যাচাই দিছি। করা, স্যার। এবার বলুন পরীক্ষা অর্থ কি? পরি মানে উত্তম, ইক্ষা মানে যাচাই করা, দুইটারে যোগ করেন তাহলে কি হবে? উত্তম ভাবে, উত্তম ভাবে যাচাই করা, উত্তম না, ভাবে, স্যার উত্তম উত্তম ভাবে যাচাই করা করা। বা পরীক্ষা করা, স্যার। উত্তম ভাবে যাচাই করা। হ্যাঁ, এতক্ষণ লাগলে তো হবে না। আচ্ছা, পরি অতি মানে পুরাতন, ইত মানে সময়, বলে অতীত শব্দের অর্থ কি? হুম, পুরাতন সময়। কোন সময়? অতীত। সময়। পুরাতন সময়। হ্যাঁ। এবার আসুন জফলা, ইত্যাদি, ইত্যাদি। জফলা আছে একটা, নদ দম্বু, নদ দম্বু, নদীর পানি। জফলাকে উঠান, প্রথমে কি থাকে? ইত, ও এরপরে কি থাকে? আদি। নদ দম্বু, প্রথমে থাকে নদ, তারপরে থাকে ময়ে বফলা রসুকার। এখন আসুন, প্রথমে কাজ কি আপনার? রস্যই বা দীর্ঘই। ইতি বানানে কোনটা হয়? রস্যইকার। নদী বানানে দীর্ঘইকার। এরপরে বলছে অন্যস্বর, এটা একটু ভাবতে হবে। এই রস্যই দীর্ঘই ছাড়া অন্য যে কোনো একটা স্বরধ্বনিকে বলে অন্যস্বর। আগে যেটা আছে আমি বললাম আসাদ ছাড়া যে কেউ বলেন, তার মানে আসাদ বলতে পারবেন না, অন্যরা বলবে। বললাম স্যার। পারুল ছাড়া যে কেউ বলবেন, তার মানে পারুল বাদ। এই অন্য স্বর হচ্ছে কি? আগে রস্যই বা দীর্ঘই আছে, এই দুইটা ছাড়া অন্য যে কোনো একটা। রস্যই বা দীর্ঘই আগে যে দুইটা আছে, এই দুইটা ছাড়া অন্য যে কোনো একটা দিবেন, তাহলেই হবে অন্যস্বর। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আসুন, রস্যই দীর্ঘই ছাড়া অন্য যে কোনো একটা স্বরধ্বনিকে এখানে কি বলে? অন্যস্বর বলে। তাহলে মূল বিষয়টা হলো কি? প্রথমে রস্যই বা দীর্ঘই, এরপরে অন্যস্বর। তবে একটা কৌশল আছে, এটাই কাজে লাগবে। যদি কোনো স্বরধ্বনি থাকে তাহলে দিতে হবে না। এখানে একটা স্বরধ্বনি আছে না নাই? আছে স্যার। থাকলে দিতে হবে না, না থাকলে একটা অ দিবেন অন্যস্বরে। বলছি কি বলছি বলুন? থাকলে, স্বরধ্বনি থাকলে দিতে হবে না, না থাকলে অদিত। হবে না, কিন্তু না Good. থাকলে দিতে দিতে হবে। হবে। থাকলে দিতে হবে না, আর না থাকলে কি দিবেন? অদিত। অ আচ্ছা, এবার বলুন ইত্যাদি বলতে কি বোঝেন? যার কোনো শেষ নাই স্যার। অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। হ্যাঁ, আর কি বোঝেন? ইত্যাদি মানে কি? শেষ থেকে শুরু। শেষ থেকে শুরু। ইতি মানে শেষ, আদি মানে শুরু। ইত্যাদি কমেন্টে ধোঁয়াই লিখতেছেন, আরো আছে এই জাতীয়, এই জাতীয়, এই জাতীয়। হ্যাঁ বলছে এই জাতীয়। হ্যাঁ, এই ইত্যাদি অর্থ আরো আছে, এটা কই পাইছেন? ইত্যাদি অর্থ আরো আছে, এটা আপনি কোথায় পেয়েছেন? আমাকে শুধু এই তথ্যটা দেন, আমি ওই অর্থটা একটু খুঁজে আসি। ইত্যাদি শব্দের অর্থ আরো আছে, যারা কমেন্টে লিখছেন এরা একটু দয়া করে আমারে বলবেন যে ইত্যাদি অর্থ যে আরো আছে, আপনি এটা কোন কিতাবে পাইছেন, কোন ডিকশনারিতে পাইছেন, কোন অর্থের বইয়ের মধ্যে পেয়েছেন? আমি শুধু সেটা একটু দেখতে চাই। ইতি মানে শেষ, আদি মানে শুরু, ইত্যাদি মানে শুরু থেকে শেষ। ধরেন আপনি পরীক্ষক, আপনি একটা খাতা দেখবেন। এখন আপনাকে দুইটা খাতা দিয়েছি হাতে, একজন লিখছে প্রশ্নটা হচ্ছে পদ কত প্রকার ও কি কি লিখো, 5 নাম্বার। একজন লিখছে পদ 5 প্রকার, বিশেষ্য বিশেষণ ইত্যাদি। এটাতে কত দিবেন? এটা হচ্ছে পদ 5 প্রকার, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ইত্যাদি। দুইটারে কি সমান নাম্বার দিবেন? স্যার হ্যাঁ, একটাও তো না। দুইটারে কি সমান নাম্বার দিবেন আপনি? না স্যার। কেন কেন স্যার, কেন? কারণ ওইটা একজন লিখছে স্যার বিশেষ্য বিশেষণ ইত্যাদি, আরেকজন লিখছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় অব্যয়। কারণ শেষ তো কেউ করিনি স্যার, কারণ এখানে তো স্যার আছে, আমার রেস্ট্রিকশন আছে 5 প্রকার, 5 মানে প্রকারই তো আছে স্যার। স্যার এখানে তো ইত্যাদি বলার কোনো প্রশ্নই উঠে না। কারণ আমার তো রেস্ট্রিকশন আছে স্যার, এখানে লিমিট দেওয়া আছে। ইতি থেকে আদি, শুরু থেকে শেষ, পদ 5 প্রকার, বিশেষ্য
বিশেষণ, বিশেষণ, সর্বনাম, সর্বনাম, অব্যয়, অব্যয়, ক্রিয়া। ক্রিয়া। হ্যাঁ, এরপরে লিখবেন ইত্যাদি। ইত্যাদি মানে কি, শুরু থেকে শেষ আমি সব দিয়েছি। এখন যদি দুইটা দিয়ে ইত্যাদি দিয়ে দেন, ওই যে দুইটা নাম্বার পাবেন, একজন পাবেন 2 আর একজন পাবেন 5। এইবার বুঝবেন ঠেলা। যারা যারা আব্দুল আজিজ কি লিখছে শোনেন, স্যার হানিফ সংকেতের ইত্যাদি আছে। হ্যাঁ, হানিফ সংকেতের ইত্যাদি কেটে হ্যাঁ, এখানে আসুন, এই কাজ করা যাবে না। হানিফ সংকেতের ইত্যাদি, হানিফ সংকেতের ইত্যাদি না। এখন আসুন, ইতি থেকে আদি মানে শুরু থেকে শেষ। নদী মানে নদী, অম্ব মানে পানি, নদ্যম্বু শব্দের অর্থ হচ্ছে নদীর পানি। নদ্যম্বু শব্দের অর্থ কি, নদীর পানি। নদ্যম্বু শব্দের অর্থ হচ্ছে নদীর পানি। এটা একটু মনে রাখতে হবে আপনাকে। দুই পাশে দুইটা, দেখুন 9 এবং 8 এবং 9 এর মধ্যে একটা পার্থক্য আছে। প্রথমে দুইটার মধ্যে রসি দীর্ঘী, পরে যদি রসি দীর্ঘী হয় তাহলে হবে দীর্ঘ ইকার, পরে যদি রসি বা দীর্ঘী হয় তাহলে কি হবে, দীর্ঘ ই কার। আর যদি পরবর্তীতে দীর্ঘ ইকার না হয়, অন্য কিছু হলে সেটা হচ্ছে জফলা। সেটা হচ্ছে কি, জফলা। এটা বুঝলে আপনি সমাসের অর্ধেক এমনি বুঝবেন। সমাসের মধ্যে পড়াবো ইতি থেকে আদি, ইত্যাদি, পঞ্চমী তৎপুরুষ সমাস। মনে রাখবেন, যেদিন সমাস পড়াবো ওই দিন পড়াবো ইত্যাদি কোন সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। ইতি থেকে আদি, ইত্যাদি। বিদ্যালয় কোন সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। বিদ্যার নিমিত্ত আলয় বিদ্যালয়, বিদ্যার নিমিত্ত আলয় বিদ্যালয়, পঞ্চমী তৎপুরুষ সমাস। সমাজটা বিদ্যার স্যার নিমিত্ত কঠিন লাগে। আলয়, জি বলুন। স্যার নিমিত্ত আর জন্য কি একই কথা, একই কথা, জি। হ্যাঁ। যে সমাজটা এলোমেলো হয়ে যায়, শুধু গোলায় স্যার। কোনো গোলানো চলবে না। আপনি সমাজ পর্যন্ত ধৈর্য ধরুন, সব সোজা করে দেব। যদি আপনি সোজা থাকেন, আপনি যদি মনে করেন না আমি সোজা হতে চাই, তাহলেই সম্ভব। আর যদি মনে করেন স্যারের ঘরের স্যার, আমি সোজা হব না, হ্যাঁ আপনি কেন করবেন আমি দেখি, তাহলে সেটা ভিন্ন কথা। হ্যাঁ, আর আপনার যদি ইচ্ছা থাকে সোজা হবো, তাহলে সম্ভব।